ওই যে আইসে ডাইনি। আচ্ছা আপনি এরকম করেন কেন? বউদের সাথে একটু ভালো ব্যবহার করতে পারেন না? রিনা খানের ছেলের সাথে তো বিয়ে দিবে না। নায়িকা হতে এসে রিনা খান খল চরিত্রে অভিনয় করা শুরু করলেন। আজকে এই গল্পগুলো আমরা জানবো, সেই সাথে দর্শকদেরও জানাবো। আজকে আমাদের সঙ্গে আছেন কিংবদন্তি অভিনয় শিল্পী রিনা খান। কেমন আছেন? ভালো আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের অনুষ্ঠানে আজকে আপনি এসেছেন এবং সময় দিয়েছেন। আপনার পুরো নামটা যদি আমরা একটু জানি। আমার পুরো নাম হলো সেলিনা সুলতানা রিনা। এই পর্যন্তই ছিল। আচ্ছা। ফিল্মে আসার পরে যে শুধু রিনা তো কেমন লাগে, খালি খালি লাগে। সুভাষ দত্ত দা আমাকে এনেছিলেন ফিল্মে, তো শুধু রিনা কেমন লাগে, ওটা ফিল্মিক মনে হয় না। ফিল্মের একটা ফিল্মিক ভাব থাকতে হয়। তখন দাদা খান জুড়ে দিলেন নামের সাথে, হয়ে গেল রিনা খান। সেই থেকে রিনা খান। আচ্ছা, আমরা অনেক গল্প করবো আন্টি। তার আগে আমাদের অনুষ্ঠানের ফরম্যাট অনুযায়ী এখানে দুটো প্রশ্ন দেয়া আছে, দুপাশেই কার থেকে আনকার থেকে। কোত্থেকে আগে প্রশ্ন নিব? আমি তুলবো? আগে কোত্থেকে নিব সেটা বলেন, না কার থেকে না আনকার থেকে? ও আচ্ছা, কার থেকেই নেই। আমি যতটুকু জানি খলনায়িকারা কিন্তু ভয় পায় না, কেন কার থেকে? আমরা আনকার থেকে নিতে পারি। আচ্ছা আচ্ছা, আগে আনকার থেকেই নেই। হ্যাঁ। আমরা 5 নাম্বারটা না 5 নেব। ওকে, নিয়েছি। হ্যাঁ, এবার পড়ে শোনান আমাদের। না, আমার ভয় লাগছে। কি আছে না আছে আমি তো জানি না। নায়িকা বলবো? অবশ্যই। নায়িকা থেকে ভয়ঙ্কর খলনায়িকা, জার্নিটা কেমন ছিল? হ্যাঁ, রাখেন। আসলে সব জার্নি ভালো, কারণ যেহেতু এসেছি কাজ করতে, জার্নি তো একটা করতেই হবে। তো সবার ইচ্ছা থাকে নায়িকা হব। সবাই যদি নায়িকা হয়, খলনায়িকা কে হবে? আরও একটা ব্যাপার, যদি আমি নায়িকাই থাকতাম, এখনো কি ময়দানে থাকতাম, ফিল্মের ময়দানে? এখনো কি ফিল্ম করতে পারতাম, নাটক করতে পারতাম, অভিনয় করতে পারতাম? পারতাম না, কারণ নায়িকাদের একটা সার্টেন বয়স থাকে। এই বয়স পর্যন্ত তারা শুধু নায়িকাই হবে। আর আমার তো এখন বয়সের সেই ব্যাপারটা নাই। আল্লাহ সুস্থ রাখলে 80 বছর পর্যন্ত আমি অভিনয় করে যেতে পারবো, সেটা খলই হোক আর নায়িকাই হোক। এই জন্য আমি খল চরিত্রটাকে বেছে নিয়েছি। যদি একটু শুরুতেই বলি, আপনার ইচ্ছা তো ছিল নায়িকা চরিত্রে অভিনয় করার। তখন যখন আপনি খলনায়িকার অফারটা পেলেন, তখন ওই ব্যাপারগুলো কেমন ছিল? প্রথম অবশ্য অফারটা আমি ফিরিয়ে দিয়েছিলাম। যেমন খান আতা সাহেব আমাকে একটা অফার দিয়েছিলেন, পরে সেটা অন্য একজন আর্টিস্ট করেছিল। তো আমি বলছি না, আমি করব না। কারণ তখন আমি নারায়ণ ঘোষ মিতা তাসের ঘর করেছি, সফট একটা ক্যারেক্টার, গান ছিল। ফারুক ভাইয়ের বোন রোজিনাপা ছিলেন, চোখ অন্ধ ছিল, গানও ছিল। মিতাদার অনেক ছবি করেছি আমি। তখন যখন আমি খান আতা সাহেবের ছবিটা ফিরিয়ে দিলাম, শেষে আমাকে একদিন খান আতা সাহেব বলেছিলেন, সেই তো পানি খাইলি, ঘোলা করে খাইলি। তো যাই হোক, যখন দেখলাম যে আমার খল চরিত্র যেই ছবিতে করি সেই ছবি ভালো চলে বা গল্প ভালো থাকে, তখন তো ডিরেক্টরও ভালো ছিলেন, সেগুলোই হিট ছবি। ও দাদাই এনেছিলেন, সুভাষ দত্ত দাদাও আমাকে সেই সবুজ সাথীতে খল চরিত্র দিলেন। নেক্সট যেটাই দেয়, শাবানা। আমরা যতটুকু জানি যে সবুজ সাথী চলচ্চিত্রে আপনি শাবানাকে থাপ্পড় মারার মাধ্যমে খল চরিত্রে অভিনয় শুরু করলেন। হ্যাঁ, সেটা কিন্তু দত্তদারই ছবি, সুভাষ দত্তের ছবি। জি, ওই ছবিতে কিন্তু জসিম ভাই প্রথম হিরো হলেন ভিলেন থেকে। আচ্ছা, তো এই আর আমি হয়ে গেলাম ভিলেন। আর কি ব্যাপারটা এমন ছিল যে নায়িকাই হব, এই জন্য খল চরিত্র আমি ফিরিয়ে দিলাম। হ্যাঁ, দিয়েছিলাম। ব্যাপারটা এরকম। এরপরে কিভাবে আসলো চরিত্রগুলো? তারপরে যে দাদা যখন দাদা সুভাষ দত্ত দা করলো, তখন তো তারটা তো আমি ফিরিয়ে দিতে পারি না। উনি আমার উস্তাদ, উনি আমাকে এনেছেন ফিল্মে, তো বললো করো। ব্যাস, ওই যে উনি ধরায় দিলেন, তো চললো রেলগাড়ি, এখনো চলতেছে। ব্যাপারটা কেমন ছিল যে একটু যদি জানি, যে আমরা হয় না যে খল চরিত্রে যারা অভিনয় করে তাদেরকে একটু সবাই ভয় পায়, তাদেরকে দেখলে একটা মন্তব্য করে। তো এরকম মন্তব্যের শিকার যখন হন আর কি, ঘরের বাইরে গেলে, যখন ধরেন যে শপিং মলে গেলেন, সুপার শপে গেলেন, বাজারে গেলেন, দেখি শুরুতে কোন কথাটা বলে রিনা খানকে? ওই যে আইসে ডাইনি, ওই যে আইসে কুটনি, ওই যে আইসে, ওই যে বউরে মারে, দজ্জাল শাশুড়ি, ওই যে আইসে। তো ডাইনিটাই বেশি বলে। কেমন আর কি তখন
আপনার অনুভূতি কেমন হয়, কিংবা কেউ বলে না যে আপনি এমন করেন কেন, কেন এত জ্বালান? বলে, আচ্ছা আপনি এরকম করেন কেন, বউদের সাথে একটু ভালো ব্যবহার করতে পারেন না? আমি বলি যাও বাসায় যায় দেখো, এটা তো ছবি, এটা তো চরিত্র। আমি তো বাসায় বউদের সাথে ভালো ব্যবহারই করি। তো ওই চরিত্রটা তোমরা বলো দেখেই তো আমি সাকসেস। আমি ভালো করি বিধাই তো আজকে আমি মানে কি বলে দজ্জাল শাশুড়ি। এখনো তো ফেস করেন সবসময়? হ্যাঁ, এখনো করতে হয়, করি। এখনকার জেনারেশন কি বলে আপনাকে, যারা ছবিগুলো দেখে ইউটিউব থেকে ধরেন, কিংবা টেলিভিশনে যখন অন এয়ার হয় তারা তো দেখে, আসলে যারাই দেখে তারা না, কি বলে? দেখে, এখন টিনেজ ছেলে মেয়েরা এখন ইউটিউবের যুগ, এখন ওরা দেখে, তো ওরা অতটা রিয়াক্ট করে না আগে যেমন করতো মায়েরা বা শাশুড়িরা, মানে গ্রামের মহিলারা। তো এখন ওরা তার থেকে একটু বেরিয়ে আসছে যে না, এটা তো অভিনয়, আপনি ফুটিয়ে তোলেন দেখি তো, আপনি ভালো করেন দেখি তো আপনার এইটা মানে নাম হয়েছে। আমরা অনেক গল্প করবো, অনেক কিছু জানার আছে আন্টি আপনার কাছ থেকে। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এ পর্যন্ত কোন কোন নায়িকাকে চর মেরেছেন রিনা খান? খুব একটা বাদ যায়নি কেউ, নাম ধরে বলতে গেলে অনেক বলতে হবে। প্লিজ আন্টি বলেন, আমরা শুনি। না, সবাই, শাবনূর তো আছেই, মৌসুমী তো আছেই। শাবনূর আপাকে কয়বার চর মেরেছেন? অনেক ছবি করেছে তো, 800-র উপরে, তাহলে এখন তো আর ছবি দেখে আবার হিসাব করে বলতে হবে। আচ্ছা, শাবনূর আপা তারপরে আছে আরো তো যত নায়িকা আছে, শাবানা আপা তো ছিলই, ছিল, শুরুটাই তো শাবানা আপা দিয়ে। তারপরে ওই যে জনা আছে, তারপরে আরো যত নায়িকা, এখন তো অনেক নায়িকা তো ছিল, নামটা এখন মনে আসছে না। মৌসুমী আপা, হ্যাঁ, মৌসুমী, শাবনূর, এরা তো ছিলই। এরাই পূর্ণিমা। হ্যাঁ, পূর্ণিমার সাথে আমার কাজ কম হয়েছে। পূর্ণিমাকে চর মারা হয় নাই, ঠিক পেয়েছি একটা। আর নতুনদের সাথে কি কাজ করা হয়েছে? হ্যাঁ, নতুনদের সাথেও করেছি। ওখানে কি চরের কোন সিন ছিল? হ্যাঁ, চুলের মুঠি ধরা তো থাকবে, এটা তো কমন। কই চরে চুলির মুঠি ধরেছেন আন্টি? বল, ঠাস ঠাস, এটা তো থাকবেই, মানে এটাই আমার কাজ, এই জন্য তো আমি দজ্জাল শাশুড়ি। আর এছাড়া নায়কদেরও তো গায়ে হাত দেওয়া হয়েছে। নায়কদেরও হয়, হ্যাঁ হ্যাঁ। আমার মানে বাড়ির চাকর বানাই, মেয়ের সাথে প্রেম করে, কেন করলো? তারপর আমি তো পছন্দ করি না ছোট লোক, গরিব, এইসব। তো গরিবদের সাথে তো আমি আমার মেয়ে বিয়ে দেবো না, আর আমার মেয়ে তো গরিবদেরকেই ভালোবাসবে, মানে গল্পই সেরকম থাকে। তা আর কি, ভাগ্যিস আমার বাস্তবে মেয়ে নাই, থাকলে তো মুশকিলে পড়ে যেতাম, জামাইকেও চর মারতে হতো। কিন্তু বাস্তবে আপনার ছেলের বউ আছে, আমরা সেই গল্পটা একটু জানতে চাই যে তারা কিরকম আসলে আপনার প্রতি, কিংবা আপনি তাদের প্রতি কেমন, সেটা বেশি জরুরি শোনা। না, আমি তাদের প্রতি খুবই মানে ভালো একটা শাশুড়ি। তারা কি বলে যে আপনি ভালো শাশুড়ি? হ্যাঁ, তাহলে তোমাকে তো ক্যামেরা নিয়ে বাসায় যেতে হবে। আচ্ছা, তাহলে যাই, বা ফোনে শুনে নিও। যদি খারাপ বলে তাহলে বলে দিব সবাইকে যে আমার বউরা আমাকে খারাপ বলেছে, আর ভালো বললে তো সেটাও বলে দিবা যে ভালোই বলেছে। আমরা একসাথে লুডো খেলি, আমরা একসাথে চা খাই, আমরা কিছু হলে আমি জিজ্ঞেস করি বা এটা পছন্দ হয়েছে, বা ভিডিও কলে আমি কোনো মার্কেটে গেলে স্বামী আমার ছোট বউ, ও আমার সাথে থাকে দেখেই ওকে বেশি জিজ্ঞেস করা হয় যে স্বামী এটা নেবো, এই কালারটা পছন্দ, না 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 এটা নিয়েন না, তখন বাদ। তারপর যে এখন যেহেতু জেনিফার আছে, ওকে বলি এটা পছন্দ হয়েছে বা এটা নিব, বলে না না আমি লাল পছন্দ করি দেখে আমার বড় বউ শান্তর বউ পরশুদিন একটা লাল মগ নিয়ে আসছে চা খাওয়ার ওপেনিং করার জন্য, রাতে আনছে তো সকালে তো না, তো পরে কালকে বিকেলে সন্ধ্যার পরে সেটা লাল কাপে চা খেলাম। তাহলে আমি কি পছন্দ করি ওদেরও জানা আছে। আপনার দুই ছেলে? দুই ছেলে, দুই ছেলের বউ, আর নাতি? নাতি তো আছেই একটা, 4 যখন বছর। ছেলেদের বিয়ের কথা চলছিল, হয় না এরকম যে ওই বাড়ির পক্ষ থেকে বিয়ানটা বলছে কিনা যে ছেলের মা তো রিনা খান, বিয়ে দিবে কি দিবে না মেয়েকে ওই ঘরে, আপনার ঘরে পাঠাবে কিনা, এরকম কোনো ব্যাপার হয়েছিল কি? পাঠাবেই না, রিনা খানের ছেলের সাথে তো বিয়ে দিবে না, রিকশাওয়ালা ছেলের সাথে বিয়ে দিবে, তা আমার ছেলের সাথে বিয়ে দিবে না,
এরকম অবস্থায় ছিল, হয়েও ছিল, বড় বউয়ের বেলায়ও ছোট বউয়ের বেলায়ও। ওই ব্যাপারটা কিভাবে সামলিয়েছেন? তো ওরা তো প্রেম করে বিয়ে করেছে। আমাকে যখন বললো, আমি বলছি তোমাদের বিয়ে তোমরা করো, এটা আমার কিছু না, তোমরা সংসার করবে, কিছু হলে পরে আমাকে দোষ দিতে পারবে না। আর আমি বেঁচে গেলাম, মেয়ে দেখতে হলো না। মেয়ে দেখতে গেলে তো আরো ভেজালে পড়তে হতো। মানে সেটেলমেন্টে হলেই আপনার ঝামেলা হতো। তখন ওরা খবর নিয়েছে স্বামীর বাড়ি থেকে, ওর বাপ চাচারা মহল্লায় এসে যে উনি কেমন কি। তারপরে মাগুরা থেকেও পরে বউ বুঝিয়েছে যে না আসলে ওটা ছবি। তারপর আরো থাকে না, সবাই কি আর আমাকে খারাপ বলবে? আমি তো খারাপ না, আমি তো চরিত্রে খারাপ, ছবির চরিত্রে, বাস্তবে তো আমি খারাপ না। তখন যখন বুঝাইলো তখন আর কি করা, প্রেম তো প্রেমই। তখন তো ওদের বিয়ে শাদী হয়েই গেল। তা এখন তো সবার সাথে খুব ভালো সম্পর্ক। আমরা এই গল্পে থাকবো, কিন্তু তার আগে একটা বিরতি নিয়ে নেই। দর্শক, কাট অ্যান্ড কাটের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি কাট অ্যান্ড কাটে। আজকে আমাদের সঙ্গে আছেন কিংবদন্তি অভিনয় শিল্পী রিনা খান। পর্দায় যে রিনা খানকে দেখি আর বাস্তবের রিনা খান একেবারেই আলাদা। এবং আমি আপনার পরিবার সম্পর্কে যতটুকু জানি, যেহেতু একটু জানার সুযোগ আছে, আমি চিনি আপনার ছেলেকে, ভাইয়াকে, আমাদের ইউনিভার্সিটির। সো সব জায়গা থেকে যাদেরকেই বলি না কেন, শুনি না কেন আপনার সম্পর্কে, সবাই খুব পজিটিভ বলে। যে সো আমি দর্শককে বলবো, আপনারা যে রিনা খানকে পর্দায় চিনেন এবং বাস্তবে উনি কিন্তু একেবারে আলাদা। একটু আগে কথা বলছিলেন যে চর মারা নিয়ে। শাকিব খানকে কয়বার চর মারা হয়েছিল? সাকিব মেরেছি বোধ হয়, অনেক। সাকিবের সাথে অনেক ছবি করেছি, আসলে এগুলো তো এখন মনে নাই। কিন্তু মেরেছিলেন কি এটা? হ্যাঁ, আমার মেয়ের সাথে প্রেম করলো কতবার, অনেক ছবি করেছি, সেটাই। হ্যাঁ, মারা নিশ্চয়ই আছে, তা নাহলে আমার হাত ধরবে কেন? এরকম থাকি না, মারতে গেলে না খবরদার আপনি চর মারবেন না, আমি ওকে ভালোবাসি, এইসব আর কি। তো থাকবেই, মানে আমি মানে চর থাপ্পড় থাকবেই। বলছেন আমি মানে চর থাপ্পড় থাকবে, এটা স্বাভাবিক। না থাকলেই বরং অসুবিধা। আমি ভাববো যে কি ব্যাপার, আমারে পাল্টায় দিল নাকি। আপনি কি পাল্টাতে চান? না না, আপনি পাল্টাবেন না, পাল্টাবো না, আমি যা আছি তাই ঠিক আছে। এবং এভাবে আপনাকে দেখে আমরা অভ্যস্ত। হ্যাঁ, সেটাই। অনেক মজার গল্প আছে। আরেকটা প্রশ্ন দিয়ে নিই। সিনেমা থেকে কেন হারিয়ে যাচ্ছে খলনায়িকারা? ভালো প্রশ্ন। আগে যেমন আমরা দেখতাম আন্টি, একটা চলচ্চিত্রে দেখা যেত যে খলনায়িকা থাকবেন, হ্যাঁ খলনায়কও থাকবেন, হ্যাঁ একটা পার্টি ছিল যে এটা থাকবেন, এরা পরিবারে একেবারে একটা অংশ হয়ে আছেন এবং তাদের হাতে নির্যাতিত হবে বউ, প্রেমিকা, নায়ক, নায়িকা কিংবা অন্যান্য জন। তো এখনকার ছবিতে দেখা যায় যে নায়ক নিজেই খলনায়ক, কিংবা আমরা দেখছি যে হারিয়ে যাচ্ছে। এটা আপনার মূল্যায়ন কি বলবেন আপনি? হারিয়ে যাওয়ার কারণ আছে, সেই গল্প তো হচ্ছে না। এই যে খলনায়ক আর খলনায়িকাটা যে প্রশ্নটা আসলো, কেন আসলো? সেখানে দুটো চরিত্রই থাকে, খল এবং নায়িকা। তো এখন তো সেই গল্প নাই, সেই রকম গল্প তো হচ্ছে না। আমি পর্দায় আসলেই যেমন বলে ওই যে আসছে কুটনি, যে একটা প্যাচ লাগাবে, তো সেই রকম গল্পই যদি না থাকে তাহলে সেই ছবি মানুষ দেখবে কি করে? খল চরিত্র, একটা নায়কের চরিত্র বা নায়িকার চরিত্র তখনই পজিটিভ হয় এবং ভালো লাগে, দেখে মানুষ, সেখানে যখন ভিলেইন ঢুকবে, খলনায়িকা ঢুকবে। তো এখন সেই ধরনের গল্প হচ্ছে না, এই জন্যই হারিয়ে যাচ্ছে আর দর্শকও কমে যাচ্ছে, গেছেও, হলও নেই, আর ডিজিটাল যুগ, সব মিলিয়ে তো গল্প ভালো হতে হবে, সে গল্প তৈরি করতে হবে। আর এখন বলবো যে গল্প যে তৈরি করবে, আর্টিস্ট কোথায়? আরেকটা কি রওশন জামিল তৈরি হবে, মায়া হাজারিকা তৈরি হবে? এই যে আমি এখন আছি বেঁচে, আমি মরে গেলে আমার তো মনে হয় না আরেকটা রিনা খান তৈরি হবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এটা মানুষের কথা, সেটাই আমি বলছি এবং আমার নিজে থেকেও বলছি। তো এটা তৈরি করতে হবে। এবং আপনারা যখন কাজ করেছিলেন, আপনারা আপনাদের সময় তুমুল জনপ্রিয় ছিলেন, এখনো জনপ্রিয়। হ্যাঁ, তো ওই জনপ্রিয়তাটা কিন্তু ধরে রেখেছেন, কিংবা মানুষ বললেই চিনে যে রিনা খান বাংলা চলচ্চিত্রে একজনই রিনা খান, এক নামেই আসলে পরিচিতি। তো এখন তো দেখা গেছে যে এই যে বললেন কাজ কমে গেছে, গল্প তো আসলে
খলনায়িকা কেন্দ্রিক নাই, নাই, খলনায়ক কেন্দ্রিক নাই। নাই। এখন আমরা দেখতে পাচ্ছি যে খলনায়িকারা কিংবা খলনায়করা নাটকে অভিনয় করছেন। হ্যাঁ হ্যাঁ করছে, কি করবে, কাজ তো করতে হবে, আমি নিজেই তো করছি এখন। না, আমি আপনার জায়গা থেকে আসলে মূল্যায়নটা কি আন্টি? কেন আপনি নাটকে অভিনয় করবেন? অনেকে আছে না যে আমি বড় পর্দায় কাজ করি, আমি কেন ছোট পর্দায় কাজ করব? আমি অনেক অভিনেতাকে বলতে শুনেছি না, একটু নাক ছিটকানো ভাব ছিল। না, না। এখন আপনারা একটু বদলে দিয়েছেন, সেটা কি কাজের হ্যাঁ, প্রয়োজনে? কাজের প্রয়োজনে, নিজের প্রয়োজনে। কারণ আমি কেন, এটা তো অভিনয়, আমি তো ফিল্মে কি করি, অভিনয়ই তো করি। নাটকে কি করি, অভিনয়ই করি। আগে যেমন ছোট পর্দার থেকে, টেলিভিশন থেকে বড় পর্দায় আসতো, এটার একটা ব্যাপার ছিল। কারণ আমাদের সেই ওইখানে যাওয়ার সুযোগটা ছিল না, কারণ তখন আমরা এত ব্যস্ত থাকতাম, আমাদের ডাকতো কিন্তু আমরা করতাম না সময়ের অভাবে। আর ছোট পর্দার থেকে বড় পর্দায় আসতো জনপ্রিয়তার জন্য, যেমন আমাদের হুমায়ুন ফরিদি সাহেব, তারপরে আমাদের ডাবলু আনোয়ার, আরও অনেক আছে উদাহরণ। তো সবাই আসলো সেভাবে। তো আমার কথা হলো এখানে তো নাক ছিটকানোর ব্যাপার নাই, এটা আমার কাজ। হ্যাঁ, আমি সেটা বড় পর্দায় অভিনয় করতাম, এখন আমি ছোট পর্দায় অভিনয় করছি। তো অভিনয় তো একই আছে, এটা তো আর পাল্টানো যাবে না, পর্দাটা শুধু ডিফারেন্ট। পর্দাটা আলাদা। আমার কাজটা তো হচ্ছে, আমার সময়টা তো নষ্ট হচ্ছে না। একটা শিল্পী যখন ঘরে বসে যায়, সে কিন্তু অসুস্থ হয়ে যায়। শুধু টাকার জন্যই যে শিল্পী কাজ করে তা না। অনেকে আমাকে বলে বয়স হয়ে গেছে, আপনার কি অভাব আছে নাকি, ভাতের জন্য আসেন। আমি বলছি না, আমার ভাতের অভাব নাই, আমার মনের খোরাক, কাজটা আমার মনের খোরাক। আমি মনটা ভালো রাখার জন্য, এই যে সবার সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, আমি ভালো থাকি। আমি বাসায় থাকলে আমার পা ব্যথা করবে, আমার একটু হাঁটুতে একটু সমস্যা হয়েছে, হাঁটু ক্ষয়ের, তো আমি অপারেশন করাইনি। আমি কাজে গেলে তো এটা ফিল করি না। আমি তো এবং মনে করি কাজে আমি সুস্থ। থাকলে কিন্তু মানুষ ভালো থাকে। ভালো থাকে, এই কথাটাই বুঝাইতে পারি না। তো কাজকে যে ভালোবাসবে, আমি কাজকে ভালোবেসেছিলাম বিধায় এখনো আমি 30 দিনই কাজ থাকে আমার। হ্যাঁ, আমি এই কোশ্চেনটা করতে যাচ্ছিলাম যে আন্টি আপনি মাসে কয়দিন কাজ করেন? 30 দিনে 30 দিনই নাটকের কাজ কাজ থাকে। থাকে। এমনকি মানে এক দিন 2-3টে করে নাটক ঢোকে, আমি ছেড়ে দেই। যেহেতু আগে যাকে শিডিউল দিয়েছি তাকেই তো আমার প্রায়োরিটি দিতে হবে। আমি তারটা রেখে তো আরেকজন পরে যদি বলে আপনাকে একটু টাকা বাড়াই দিতেছি, আপনি করেন, সেটা তো আমি করব না। তো এই জন্য কিন্তু নাচ শেখানোর কোনো ব্যাপার নেই। আর লাস্ট কবে চলচ্চিত্রে অভিনয় করেছিলেন? হ্যাঁ, সেদিন করেছি একটা, এই গত মাসেই, গত 2 দিন আগে আমি ডাবিং করলাম। অনেক বছর পর এবার আমি ডাবিং করলাম, আমার এত ভালো লাগলো যে এফডিসিতে ডাবিং করতেছি আমি। তো কয়েকটা করেছি। তো এখন ছবি করলেও কি সেই টিভির মতো, নাটকের মতো মনে হয়, ডিজিটাল ফিল্ম আর কি। হ্যাঁ। ওই ফিলটা আসলে না। আগে তো আপনারা করতে হচ্ছে 35 ক্যামেরায়। হ্যাঁ। হ্যাঁ, একটা ছিল আর কি, সেটাই, সবকিছু এত প্রি অর্গানাইজড সেটাই। ছিল যে একটু ভুল হলে অনেক ভুল, আবার ডিটেক্ট নেওয়া আবার লাগতো। এই যে ডাবিং করলাম, আমি তো আমার সেই অভ্যাস আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত যাই। তো আমি গেলাম, বলে না থাক, ওই পর্যন্তই থাক, ওই যে ডিজিটাল কেটে দেবে। আবার ওই পর্যন্ত থাকলে তো আমাদের ফ্লো আসে না। একটা রাগের কথা যে বলবো আমি, এই তুই কেন বাড়িতে ঢুকছিস, এই সেই, তো এখানে যদি এই তুই কেন বাড়িতে ঢুকছিস, এইটুকু থেমে যায়, আবার এটা ফ্লো নিয়ে বলতে হয়। একসাথে বলার যে মানে flowটা। মজাটা বা অভিনয়ের যে ক্ষমতাটা বা ডাবিং এর যে ক্ষমতাটা, এটা তো ভেঙে বললে সেই ফোর্সটা থাকে না, তখন বদনাম হয় আমাদের। তো এটাই বললাম যে করেছি, করব, এখন হবে ছবি। আবার শুনলাম মানে হবে কিছু, তো হলে আমাদের চরিত্র যদি সেরকম থাকে আমাদের ডাকবে, আমরা করব, আমাদের ভালো লাগবে। দর্শক, নিয়ে নিচ্ছি ছোট একটি বিরতির, সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি কাট আন কাটে। আজকে আমাদের সঙ্গে আছেন কিংবদন্তি অভিনয় শিল্পী রিনা খান। আপনার বিয়ে হয়েছিল কত সালে? তখন কি আপনি চলচ্চিত্রে কাজ করতেন অলরেডি নাকি পরে? আচ্ছা, তাহলে আমি বলি, আমি তো সাইক্লিং করতাম 76-এ, তখন 6-এই পড়ি আমি। খেলাধুলা করে অলিম্পিকে ফার্স্ট হয়েছি। জিয়া রহমান সাহেব আমাকে সাইকেল প্রেজেন্ট করেছে, আরও অনেক ফার্স্ট হয়েছি, শুধু একবার না, ন্যাশনাল গেম, এই গেম, সেই গেম, 80 সাল পর্যন্ত আমি খেলেছি। তারপরে তো খেলাধুলা পড়াশোনা দুটো চলছিল ভালোভাবেই। তারপর যখন ফিল্মে ঢুকলাম 81-এ, তখনই আমার খেলাধুলাটা বন্ধ হয়ে গেল। কারণ খেলাধুলা থাকলে টিংটিঙা,
আর ছবিতে আসলে একটু হেলদি হতে হয়। আমাকে প্যাড পরায় কিন্তু শুটিং করাইছে দাদা, দত্তদা, মানে আলাদা প্যাড এখানে হাতে জামায়, যাতে একটু নাদুস নাদুস লাগে। তো খেলাধুলা করতাম, শুকনা শাকনা ছিলাম। তো যাই হোক, তারপরে তো এটা বন্ধ হয়ে গেল, ফিল্মে ঢুকলাম। এই ফিল্মে আসতে আসতেই আমার 84 সালে বিয়ে হয়, 85-তে। মানে ফিল্মে কাজ করার পরে বিয়ে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, 84-তে। ফিল্মে আসছে 81-তেই, 81 থেকে এই তারপরে আর কি। তখন কি ভিলেন ক্যারেক্টার অলরেডি? ওই যে তখন অলরেডি ওই যে দাদা, ওই সোহাগ মিলন, হ্যাঁ, তারপরে সবুজ সাথী, তারপরে মিতাদার দাদার ছবি, ওই শুরু তখন এক নাগারে তো ওই চলছে। সাথে বিটিভিও চলেছিল। বিটিভির একটা ধারাবাহিক নাটক করেছিলাম, মমতাজ আপার সকাল সন্ধ্যা, অনেক ফেমাস নাটক তখন। ও অনেক ফেমাস, আমরা শুনেছি। ঢাকায় থাকি, সকাল সন্ধ্যা, আরো ওই হুমায়ুন আহমেদের, আমজাদ হোসেনের সাহেবের অনেক নাটক তখন। এগুলো অনেক গুণী পরিচালকদের কাজ করেছে। জি, তো তখন ওই সকাল সন্ধ্যাটা কিন্তু হিট ছিল। তো সব ওই করতে করতে ফিল্মটাই রয়ে গেল, আর তো সব অফ হয়ে গেল। আর ওই সময় বিয়ে, তারপর তো বাচ্চা নিয়েও আমি শুটিং করেছি, বাচ্চা পেটে নিয়েও শুটিং করছি। একটু যদি আগে থেকে জানি, যখন বিয়ের কথাবার্তা চলছিল, হ্যাঁ, শাশুড়ি তো ছিলেন না? আসলে আমার বিয়েটা প্রেমেরই বিয়ে, কিংবা ওই শাশুড়ির পক্ষ থেকে কিংবা শ্বশুর বাড়ির পক্ষ থেকে কোনো আর কি ঝামেলা ছিল কিনা? ঝামেলা বলতে চায় না, মানে ঘরে বউ কেন অভিনয় করবে। তারপরে এটা আমার বাড়ি থেকে ছিল না, আমার সাহেবের থেকেও ছিল না, সেও নায়ক ছিল তো এই জন্য। আচ্ছা, আঙ্কেলও কাজ করতো? হ্যাঁ, কাজ করতো, এই জন্য তার মনটা বড় ছিল। তা আমি ফিল্মে আসার পরে সে ফিল্ম ছেড়ে দিল, যে থাক একজনই করুক। সে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। আঙ্কেল আছেন? আছে, এখন আছে, একটু অসুস্থ এখন, আপাতত একটু অসুস্থ। ওই কোমরের সমস্যা, একটু ধরে ধরে হাঁটতে হয়, ধরে নিয়ে চলে। তো যাই হোক, তো এটা তো স্বাভাবিক, সবার পরিবার তো মেনে নেয় না। তাদের পরিবার থেকে প্রথম থেকে ছিল যে ঘর বউ কেন অভিনয় করবে। এরপরে আর এসব নিয়ে যাত্রাটা কি অনেক স্মুথ ছিল নাকি স্ট্রাগল করে 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 উঠতে হয়েছিল? যেটা আপনি সুভাষ দত্তর সাথে কাজ করেছেন, গুণী পরিচালক আপনি পেয়েছিলেন শুরুতেই। না, আমার স্ট্রাগল করতে হয়নি মোটামুটি সেরকম, মানে অনেক ছবির জন্য কষ্ট করে, এই করে সেই করে, ওগুলো আমার করতে হয়নি। এবং আপনার তো এক ডায়লগ কিংবা এক ছবিতে আপনি অনেক সারা ফেলে দিয়েছেন, তো আসলে পেছনে ফিরে আর তাকাতে হয়নি। ক্যারিয়ারে তো প্রায় 45 বছর হয়ে গেছে, 81 থেকে আপনি যাত্রা শুরু করেছেন, এখনো কাজ করছেন। তো এই দীর্ঘ যাত্রায় আসলে আপনার অপূর্ণতা কি বলবেন আপনি? আছে, অবশ্যই আছে। আমার নাম ভূমিকায় অনেক ছবি হয়েছে, আমার প্রত্যেকটা ছবি অনেক হিট, মানে সুপার হিট। এখনো বউ শাশুড়ির যুদ্ধ, এখনো দজ্জাল শাশুড়ি, এখনো বাংলার বউ, তো এরকম বহু ছবি। কিন্তু আমাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হয়নি। কেন দেয়া হয়নি সেটা আমি জানি না। যে আমি যে অভিনয় খারাপ করেছি সেটাও না, আমি পাওয়ার যোগ্য ছিলাম। নমিনেশন কি পেয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিল, নমিনেশন গিয়েছিল শুনেছি, কিন্তু পরবর্তীতে আর যাওয়া হয়নি, পাওয়া হয়নি, এই আর কি। এটাই আমার একটা অভিমান, যে আমার ঘরে অন্তত একটা কেন 4-5টা জাতীয় চলচ্চিত্র থাকতো, পুরস্কার থাকতো, মানে একটা না 4টাই থাকতো। তো এখানে আবার একটা ব্যাপার আছে যে আমাকে খল অভিনেত্রী হিসাবে দেখা হয়েছে, চরিত্রটাকে ছবিতে সেভাবে ধরা হয়েছে। তো আমাদের এখানে নাকি ক্যাটাগরি নাই। আমি একবার জিজ্ঞেস করেছিলাম বিচিত্রাতে, বা লেখালেখি করেছিলাম, দৌড়ে জিজ্ঞেস করেছিলাম যে কেন আমাকে দেওয়া হয়নি। বলে যে খল চরিত্রের ক্যাটাগরিটা এখানে নাই। না, আমরা যতটুকু জানি, আমি ভুল বলছি কিনা জানি না, যে ক্যাটাগরি এখানে আসলে ওইভাবে কি থাকে কিনা, যে চলচ্চিত্রের জন্য কেউ পেয়েছেন, হ্যাঁ, অভিনয়ের জন্য পেয়েছেন, অভিনয়ের জন্য পেতে পারেন, কারণ দীর্ঘ 45 বছর আপনার ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় কমার্শিয়াল ছবিতে আপনি কাজ করেছেন, বড় বড় গুণী পরিচালকদের সাথে কাজ করেছেন, বাংলাদেশে এক নামে চেনে আপনাকে। তো আমরাও আসলে কি বলবো, যে আমরা অবশ্যই আশাবাদী যে আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবেন। এবং কি বলি, আমাদের এখানে একটা সংস্কৃতি কি, হয়তোবা কোনো শিল্পী মৃত্যু হলে মরণোত্তর পায়,
পুরস্কারটা পায়, তো সেটা পেয়ে আসলে তার লাভ কি? লাভ নাই। সে যদি বেঁচে থেকে একজন শিল্পী তার আর কি সাকসেসটা না দেখে যেতে পারে, তো মৃত্যুর পরে কেন এই পুরস্কারটা দেয়া হয়? হ্যাঁ, আমি জানি আমার- না, এটা হয়তো সংশ্লিষ্ট যারা আছেন তারা হয়তো জানবেন হ্যাঁ, এবং এই সেটাই। ব্যাপারটা খেয়াল করবেন যারা জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের ক্ষেত্রে যে টিমটা রয়েছেন তারা হয়তো জানবেন এবং দেখবেন। এবার যেমন দেয়া হলো হচ্ছে আয়ুব বাচ্চুকে দেয়া হয়েছে, তারপর হচ্ছে তারেক মাসুদকে দেয়া হয়েছে, তো ওনারা বেঁচে থাকতেই কেন এই জিনিসটা দেখে যেতে হ্যাঁ, পারলো হ্যাঁ, না? এটা- এবং আন্টি আপনার মনেও একটু ক্ষোভ আছে, একটু অবশ্যই। আসলে অভিযোগ আছে যে জাতীয় হ্যাঁ, হ্যাঁ, চলচ্চিত্র পুরস্কার তো আপনার ঘরে একটা হলেও আসার কথা, আসার একটা কথা। কেন আপনি একাধিকভারও পেতে পারতেন। তো আমরা আশাবাদী যে সংশ্লিষ্ট যারা আছেন কমিটিতে তারা আসলে এই ব্যাপারটা দেখবেন। অসংখ্য চলচ্চিত্রে কাজ করেছেন, এখনো যখন টেলিভিশনে আমরা দেখি, সিনেমা তো চলেই, দেখা চলে। গেল যে কোনো টেলিভিশনে 3 বার একটা সিনেমা, 3 টাইমে 3 বার 3টা সিনেমা যায়, কিংবা কোনো না কোনো ভাবে টেলিভিশনে আমরা দেখি। তো রাতের বেলাও 11টার পর থেকে সিনেমাগুলো দেখা যায়, হয়তো টেলিভিশন স্ক্রল হ্যাঁ, করলে আমরা সিনেমা দেখতে পাই, সো ইউটিউবে তো আছেই। হ্যাঁ, তো সেটাই। সবকিছু মিলে আসলে আপনাদের অভিনয় তো আসলে কি বলবো যে না, উনি রিনা খান আইডেন্টিফাই খুব সহজেই করা যায় এবং অসংখ্য কাজ করেছেন আপনি, প্রায় 800 এর মতো ফিল্মে আপনি 800 কাজ উপরে। করেছেন। আমার 800 plus। হ্যাঁ, আমার অভিনয় নিয়ে ক্লাস করায়, যে আমার ছেলে একবার গেল আর্কাইভে, যে দেখলো যে যে ওনার এই যে ডেলিভারিগুলো, এই যে আপ অ্যান্ড হাই এবং এই যে চেঞ্জ, এই কান্না, এখনই আমি এখন বলে আমি কেঁদে দেব, কিন্তু টপ টপ করে চোখের পানি পড়বে। কোন ডায়লগে চোখের পানি ফেলতে বলবো আমি সেই ডায়লগে চোখের পানি ফেলে দেব। আচ্ছা, আমরা কি দেখবো নাকি আন্টি? হ্যাঁ না, হ্যাঁ দেখতে পারো। কিন্তু তার আগে একটা দরজাল শাশুড়ি হয়ে একটা ডায়লগ আমাদের তো শোনান। সেটা বললাম, আমাকে নিয়ে যখন ক্লাস হয়, আমাকে নিয়ে উদাহরণ, স্কুলে বাচ্চারা অনেক সময় দৌড়ে আসে আমাকে দেখলে কোনো অনুষ্ঠানে গেলে, যে আপনার ওই ছবির অভিনয় করে আমি কিন্তু ফার্স্ট হয়েছি, আমি খুব ভালো করছো, তখন আমি একটু আদর করে দিই। তো এইটাই তো একটা পাওনা আমার। বাহ, এটা আসলে ভীষণ অনেক বড় একটা পাওয়া, এর উপর আসলে পাওয়া জি। হয় না। যেই কিনা বলুক কেন, যে দর্শক যে আপনার অভিনয় দেখে খুব ভালো লাগে, ওটাই তো মন ভরে যায়। আমরা কি দরজাল শাশুড়ির একটা দরজাল টাইপের ডায়লগ শুনতে পারি কিনা? তো মনে করতে হবে, আবার দেখতে হবে ছবি। যে কোনো একটা ডায়লগ 2-1 লাইন যদি শোনান। এই মেয়ে, এত বেশি কথা বলো কেন? আমি যা বলেছি তাই করো। তোমার ভাই এসেছে, কোথায়? চলে যেতে বলো। এই বাড়ি ভাত এত সস্তা না যে যে কেউ আসবে ফকিরের মতো আমি তাকে টেবিলে বসিয়ে দেব। যাও, দূর দূর করে তাড়িয়ে দিয়ে এসো তোমার ভাইকে। মানে নায়িকার ভাই গরিব ছিল, গরিবই তো তাকে। যেন আপনারা একটু ভালো করে বকাঝকা দিতে পারেন। একদম। দর্শক, কাট অ্যান্ড কাটের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি কাট অ্যান্ড কাটে। আজকে আমাদের সঙ্গে আছেন কিংবদন্তি অভিনয় শিল্পী রিনা খান। আন্টি, একটু ছোট করে যদি বলেন আপনার শৈশবটা কোথায় কেটেছে? ও আচ্ছা, মিরপুর। ঢাকায়? হ্যাঁ, মিরপুরে। আমি ছোট গিয়েছিলাম মিরপুরে। জন্ম কি ওখানে মিরপুরে? না, আমার জন্ম আমার নানা বাড়ি ওই মুন্সিগঞ্জ, আচ্ছা। আর বেড়ে ওঠা? আর মিরপুর। বেড়ে ওঠা মিরপুরে। স্কুল কলেজ? স্কুল, হ্যাঁ, মিরপুরে বেঙ্গলি মিডিয়াম। পড়াশোনা কোথায় মিরপুরে, করেছেন? মিরপুরেই, মানে মাজার, শাহ আলী মাজার, হ্যাঁ। সেখানে আমি কায়দা পড়েছি। মিরপুরে হযরত শাহ আলী মানে স্কুলে, ওখানে 5 পর্যন্ত পড়েছি প্রাইমারি স্কুলে। তারপরে পাশে বেঙ্গলি মিডিয়াম হাই স্কুল, ওখানে 6 থেকে ভর্তি হয়ে ম্যাট্রিক পর্যন্ত এখানে। মিরপুরেই সব আমার। এখন উত্তরায় থাকি। আচ্ছা, ছোটবেলায় কোনো মজার কোনো গল্প আছে যে যেটা মনে পড়লে এখনো খুব হ্যাঁ, ভালো লাগে কিংবা খুব আলোড়িত করে? আছে, যেমন ও শুটিং, একবার শুনলাম যে তীর ভাঙা ঢেউ একটা শুটিং হবে, অলিভিয়া আপা ছিল। তো স্কুলে আমাদের মিরপুরটা কিন্তু আগে খুব শুটিং হতো, ঘোড়ার, তারপরে চিড়িয়াখানায়, তারপরে নৌকা দিয়ে যেতে হয়, ওইখানে খুব পানি ছিল। এখন আশুলিয়া ইয়াটা যে হয়েছে এটা। তো যাই হোক, ওখানে যাওয়ার পরে যেই শুনছি যে আমি শুটিং, আমি তখন ক্লাসে ছিলাম, কিসের বই কিসের কি, সব বই টই ফেলে দৌড়। আমি স্যারকেও জিজ্ঞেস করিনি, শুটিং শুনলে আমি শুধু যে শুটিং দেখতাম। তো যাওয়ার পরে ওই যে প্রোডাকশনের ছেলেরা ধাক্কা দিয়ে ফেলাই দিচ্ছে আমারে, আমি পড়ে যেয়ে কাঁদতেছি। আমি ছেলেগুলো এরকম করে কেন, শুটিং দেখতে আসছে দূরে ভিড়ে। তখন অলিভিয়া আপা আমাকে ডাকছে যে ওই খুকিটা কাঁদতেছে, ওকে নিয়ে আসো।
আমাকে ডেকে উনি কি সুন্দর, আমি কি আল্লাহ এত পড়ি, উনি আল্লাহ মানুষ এত সুন্দর হয়, পড়ি পড়ি, উনি তেমন সুন্দর, আর মেকআপ টেকআপ তখন তো এত বুঝি না যে সুন্দর করে পেঁচা পেঁচা শাড়ি পরছে। তো এই যে একটা স্মৃতি আমার, এখন যদি কেউ অনেক সময় আসে শুটিং দেখতে, ধাক্কা দেয়, না ধাক্কা দিস না, কারণ ধাক্কাটা তো আমি খেয়েছি। ধাক্কা দিও না, থাক, এমনি সুন্দর করে বলো, শুটিং দেখতে আসবেই মানুষ, যে থাক সুন্দর করে বলো যে তোমরা আসো, কথা বলো না, চুপ করে দেখো। তো এরকম বহু স্মৃতি আছে আর কি। পরে তো মার খেতে হলো আম্মার হাতে, বই টই কোথায়, বই আবার নতুন করে বই কিনে দিল আমাকে। একটা কোথায় যেন একটা নিউজে দেখেছিলাম যে বাতাসা খাওয়ার বাতাসে লোভে- ওই যে শালি মাজারেই। হ্যাঁ, এই গল্পটা একটু শুনি। আচ্ছা, তো সকালবেলা তো ওখানে তো আগে কিন্তু এত মসজিদ ছিল না আশেপাশে, দূরে, আর সব মসজিদে কিন্তু পড়াতো না কায়দা, হয় বাড়িতে এনে তুমি কাউকে দিয়ে পড়াও, অথবা সকালে, এখনো অনেক মসজিদে সকালে যেয়েই পড়তে হয়। তো আমাদের বাসা ছিল 1 নম্বর ডি ব্লকে, আর শালি মাজারটা ছিল পেছনে, হেঁটেই যাওয়া যায়। স্কুলটা ওইখানে ছিল, মানে ইয়ার স্কুলটা। তো যাই হোক, সকালবেলা আমাকে মানে পাঠানো হতো, যা ওঠ রিনা, ওঠ, যা পড়তে যা, আরবি পড়তে যা। তারপরে কষ্ট মষ্ট করে যাইতাম ঘুমের থেকে উঠা, তারপর যা পড়তাম, লাইন ধরে বসাতো, পড়াতো। বের হওয়ার সময় সবাইকেই বাতাসা দিত, তো ওই যে মাজার থেকে। তো ওই বাতাসা খেতে খেতে বাসায় আসতাম। তো বাতাসার প্রতি যে একটা ছোটবেলার একটা টান, এখনো আমি কোথাও দেখলেই, ওই যে ভ্যানে করে তো এখন বিক্রি করে, বাতাসাটি খাই আর মনে পড়ে যে এই সেই বাতাসা, মানে কিভাবে আমার কাছে এত প্রিয়। মানে ওই যে বাতাসা খাওয়ার লোভে, হ্যাঁ, আরবি খাওয়ার পড়তে লোভে। যাওয়া। দেখো না, বাচ্চাদের চকলেট পছন্দ হ্যাঁ, থাকে। এটাই, তখন তো আমরা তো চকলেট এত ছিল না, ছিল না, মানে ওই বাতাসাটাই ছিল। বাতাসাটাই চকলেট মনে হতো আমাদের কাছে। আপনার ভাই বোন কয়জন? আমরা 5 বোন 2 ভাই। আপনি কত নম্বর? আমি সবার বড়। আচ্ছা, তার মানে সবগুলোকে হ্যাঁ। শাসন করে একদম সোজা করে দিয়েছেন নিশ্চয়ই। মাইরও দিছি। আর একটা কোশ্চেন বাকি আছে, নিয়ে নেই। তারকাদের রাজনীতিতে আসা কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন? আসতে পারে, অসুবিধা কি? তারকারা যে আমাদের দেশেই রাজনীতিতে আসে তা তো না, বিদেশেও ছিল, আমাদের পাশের দেশেই দেখেন না কেন, সব তারকাই তো রাজনীতিবিদ, তারা পার্লামেন্টে যায়, কথা বলে। আমাদের দেশে এটাকে অন্য চোখে দেখে, খারাপ বলে, বা বলে যে এই যে এখন রাজনীতিতে আসছে, এখন জেল খাটবে। তো জেল খাটার মতো কাজ না করলেই তো হলো। আমি জেল খাটবো কেন? আমি যদি সেইভাবে রাজনীতি করি, তো রাজনীতিটা হতে হবে শুদ্ধ, সুষ্ঠু এবং যে হিংসা পরায়ণ না। আমি তো জিসাসের সিনিয়র সহসভাপতি, আমি তো বিএনপি করি। আর ম্যাডামের সাথে তো বহুবার আমরা যখন বিরোধী দলে ছিলেন, আমরা লং মার্চে গিয়েছি, বগুড়ায় গিয়েছি, ট্রাকে ভিজতে ভিজতে, মানে গল্প, ট্রাকে পুরা ট্রাম নিয়ে মজা করতে করতে এবং ভিজতে ভিজতে সিলেটে সব জায়গায় আমরা গিয়েছি। আমি গিয়েছি আর কি। আপনাকে জিয়াউর রহমান সাইকেল গিফট করেছিলেন, এই গল্পটা একটু ছোট করে জানতে চাই। আমি যখন অলিম্পিকে 78-এ ফার্স্ট হই, তো আমি তো অর্ডিনারি সাইকেল থেকে ফার্স্ট হই। আমি কিন্তু মিরপুর থেকে গেছি। তখন আমাদের সবাই বলতো যে কই থেকে আইছে জঙ্গল, কই থেকে আছে জঙ্গলের ভূত। মানে তখন মিরপুরটা ছিল জঙ্গল, আর স্টেডিয়ামটা ছিল, এখানেই তো খেলা হতো, এইটা ছিল শহর। তো আমি ওরকম শুকনা শাকনা শার্ট প্যান্ট পরা, দেখলে তো আগের ছবি দেখলে তো ওরকমই। তো জঙ্গল থেকে আমি আসছি ভূত, তা আবার নিয়ে আসছি অর্ডিনারি সাইকেল, নর্মাল একটা সাইকেল, আব্বা আমারে কিনে দিচ্ছে, ওই সবুজ সবুজ। আগে তো ওইগুলাই ছিল, রেসিং সাইকেল তো ছিল না বাংলাদেশে। পরে আমি ওই সাইকেল দিয়ে, ওই আগের যে মেয়ে ডলি আপা ছিল, ডলি একজন, ডলি ক্রুজ, আর একজন ছিল লিপি, ওকে আমি কোয়ার্টার মাইল ফেলে এবং মিনিটেও, মানে আমি অনেকটা আগায় যে আমি ফার্স্ট হয়েছে, সবাই তখন হতবাক, এরে জঙ্গলের ভূত আইসা দিয়ে আমাদের উপরে ফার্স্ট হয়ে গেল। তারপর তো খেলছি ওই সাইকেল দিয়ে। কিন্তু পরে যখন আমি ওই সাইকেল দিয়ে ফার্স্ট হওয়ার পরে আমার মামা আমাকে একটা সাইকেল কিনে দিলেন, রেসিং সাইকেল, ওইটা আবার ভারী। ওইটা দিয়ে অলিম্পিকে ফার্স্ট হওয়ার পরে
তখন আমাদের ডেকেছিলেন ফেডারেশন থেকে সবাইকে, যারা যারা ফার্স্ট হয়েছে বঙ্গভবনে, তখন জিয়াউর রহমান সাহেব ছিলেন তো প্রেসিডেন্ট, যে ডাকলো সবাইকে, খাওয়ালো টাওয়ালো, লাইন ধরে আমরা দাঁড়ায় রয়েছি। আমার সামনে এসে বলে যে, এই খুকি তুমি কিছু বলবে? বলছে, হ্যাঁ, আমাদের না সাইকেল নাই। মানে তখন তো একটা ভয় যে প্রেসিডেন্টের সাথে কথা বলবো, মানে কি মুখ দিয়ে বের হয়ে গেছে আমার। আমাদের না সাইকেল নাই, রেসিং সাইকেল নাই, জাপানি সাইকেল নাই। মানে শুনছি জাপানি সাইকেল এক আঙ্গুলে ওঠে। তখন উনি শুনে 6টা সাইকেল আনিয়ে দিলেন। দেওয়ার পরে ওখান থেকে আমি একটা পাই। তারপর ওইটা দিয়ে কিছুদিন খেলার পরে তো আর মানে আমার খেলাই বন্ধ হয়ে গেল, ছবি শুরু হয়ে গেল। মানে সাইকেলের হুইল কিন্তু ঘুরছে। সেই খেলাধুলা থেকে চলচ্চিত্র, চলচ্চিত্র থেকে এখন নাটক, দীর্ঘ ক্যারিয়ার আপনার আসলে। সেই কি বলবো, 43 বছর, 81 থেকে নিয়ে তো 45। আচ্ছা, দীর্ঘ ক্যারিয়ার 45 বছর। দীর্ঘ এই ক্যারিয়ারে আসলে আপনি অসংখ্য ছবি আমাদের দিয়েছেন, অসংখ্যবার আমাদের কি বলবো বউদের দিয়েছেন, প্রেমিকাদের দিয়েছেন, নায়কদের দিয়েছেন, হ্যাঁ, আর দর্শকের সবচেয়ে আর কি বিরক্তিকর ব্যক্তি আপনি হয়েছেন, কিন্তু অভিনয় দক্ষতা দিয়ে। হ্যাঁ, এটাও কিন্তু একটা ব্যাপার। অনেক অনেক ধন্যবাদ আন্টি আপনাকে আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আপনি অনেক ভালো ভালো কাজ আমাদের দেন, আমাদের মাঝে সুস্থভাবে বেঁচে থাকেন।